গল্পের নাম শেষটা সুন্দর। লেখিকা অজান্ত এই ছদ্মনাম। পর্ব 12। হালকা করে তরির সদ্য বিনুনি করা চুল টেনে ধরে তাকে কাছে নিয়ে এলো নির্ঝর। চোখে চোখ রেখে টেনে টেনে বলল, তারপর? তৃতীয়বারের মতো আবার আমিই বিয়ে করব। তৃতীয়বারের মতো কবুল বলার জন্য আমি উৎক্ষেপ হয়ে বসে আছি। তরির ব্যঙ্গাত্মক কথার ভঙ্গি কানে যেতে নির্ঝর এক হাতে তার কোমর চেপে ধরে আরও একটু কাছে নিয়ে এলো। চোখ শুরু করে বলল, হাউ ফানি। কবুল বলবে না মানে? তুমি সহ তোমার 14 গোষ্ঠীকে কবুল বলানোর ক্ষমতা এই নির্ঝর সাহারিয়ে রাখে। তরিরানি, তুমি এখনো আমাকে চিনলে না। সো স্যাড। সারুন, আপনার গা দিয়ে গন্ধ গন্ধ। নির্ঝর নিজের শার্ট একবার শুকিয়ে তরির গলার কাছে মুখ নিয়ে লম্বা করে শ্বাস টেনে নিল। তরি জমে পাথর হয়ে গেল। নিজেকে ছাড়ানোর জন্য নির্ঝরের বুকে ধাক্কা দিয়ে সরাতে চাইল। নির্ঝর উল্টো হাতটা এক হাতে বুকে চেপে ধরে বলল, তোমার গায়ের গন্ধ থেকে বেশি নয়। তুমি যে টানা 7 দিন শাওয়ার নাও না। ছি, কি মৃত্যুক আপনি। একবার শুধু 2 দিন গোসল করেছিলাম না, আর আপনি 7 দিন বানিয়ে দিলেন। জোর না করলে তো আরামসে 7 দিন হয়ে যেত। এই ছাড়ুন তো আপনি। তরি অস্থিরতায় ডুবে থাকা মুখের দিকে পলকহীন চোখে নির্ঝর চেয়ে এলো। ঠোঁটের কোণে স্মিত হাসি ধরে রেখে বাম হাতটা উঁচু করে তরির মুখে হালকা করে ছুঁয়ে দিল। তার স্পর্শ পেতে তরির সঙ্গে সঙ্গে চোখ বন্ধ করে বুকের কাছে শার্ট আঁকড়ে ধরল। নির্ঝর মুচকি হেসে কিছুক্ষণ তার মুখের দিকে তাকিয়ে থেকে হুট করে তাকে ছেড়ে দিল। ঠোঁট শুরু করে শব্দ সৃষ্টি করতে করতে আলমারির দিকে এগিয়ে গেল। কয়েক সেকেন্ড খুঁজে ড্রেস বের করে ওয়াশরুমে ঢুকলো। নিজের ওয়াশরুমে ঢুকতে তরি ধপ করে ফ্লোরে বসে পড়ল। নিজের বোকামিতে গালে ঠাস করে এক চর বসিয়ে দিল। কি বজ্জাত ছেলে। তার মাথার সব নতুন অনুভূতি ছাপিয়ে একটা শব্দই ঘুরপাক খাচ্ছে। সেটা হলো ছেলেটা আস্ত একটা বদের হাড্ডি। তার ভাবনার সুতোয় টান পড়ল নির্ঝরের কণ্ঠে। ঝরঝরে গলায় ওয়াশরুমে থেকে বলা শুরু করেছে, তরি কড়া করে 1 কাপ চা বানিয়ে নিয়ে আসো তো। সুগার কম, মিষ্টি বেশি। সাথে 1 চামচ গাঁজা মিশিয়ে দিস তরি। বিড়বিড় করে নিজেকে শোনালো তরি। শাড়ির আঁচল ঠিক করে উঠে দাঁড়ালো। ওয়াশরুমের দরজার দিকে একবার তাকিয়ে রুম থেকে বের হলো। ভেজা চুল বারবার কয়েক নাড়া দিয়ে ওয়াশরুম থেকে বের হলো নির্ঝর। আর চোখে রুমে নজর বুলিয়ে দেখলো তরি নেই। হাতের টাওয়ালটা কাঁধে ঝুলিয়ে সে সেন্টার টেবিল থেকে চাপের কাপ হাতে তুলে নিল। বেলকুনির দিকে তাকিয়ে তাতে একটা চুমুক দিল। আবছা অন্ধকারে বেলকুনির কাছ মারিয়ে তরির জাম রঙের শাড়ি নজরে এলো তার। হালকা বাতাসে শাড়ির আঁচল দোল খাচ্ছে। চায়ের কাপে আর 1 চুমুক দিয়ে সে বেলকুনির দিকে পা বাড়ালো। তরির পিছনে নিঃশব্দে কিছুক্ষণ দাঁড়িয়ে রইল নির্ঝর। তরি আজও টের পেল না হয়তো গভীর কোনো ভাবনায় ডুবে আছে। এই মেয়ে যে কোনো কিছু ভাবতে বসলে দিন দুনিয়া ভুলে যায় তা অজানা নয়। সে পাশ কাটিয়ে তরির কানের কাছে ফু দিল। তরি দ্রুত ঘাড় ঘুরিয়ে নির্ঝরকে দেখে ফুটো বেলুনের মতো চুপসে গেল। তার নিজের কাছে নিজেরই লজ্জা লাগছে। নিজের কাছে তার দুর্বলতা প্রকাশ করা যাবে না। তাকে কিছুতেই কাবু হওয়া যাবে না। দৃষ্টি সম্মুখে নিবদ্ধ করে সে একটু সরে গিয়ে দাঁড়ালো। ওপাশে এতক্ষণ গাঢ় ছায়া নেমে গেছে। সূর্য তার সারাদিনের কর্মব্যস্ত জীবন কাটিয়ে নিয়ে আকাশের বুকে তলিয়ে গেছে। গাঢ় অন্ধকারে ঢেকে গেছে রাতের ঢাকা। সেই অন্ধকারে দৃষ্টি মেলে পরপর কয়েক চুমুক দিয়ে নির্ঝর চায়ের কাপ খালি করলো। তরির দিকে শূন্য পেয়ালা বাড়িয়ে দিয়ে বলল, কাপটা ধরো। তরি অন্যমনস্ক হয়ে চায়ের কাপ ধরতে সেটা ঠাস করে হাত থেকে পড়ে গেল। বিকট একটা শব্দ হয়ে সেটা মুহূর্তে ভেঙে টুকরো টুকরো হয়ে গেল। তরি চমকে নির্ঝরের মুখের দিকে তাকালো। ভয়ার্ত চোখ জোড়াও
পালানোর পথ খুঁজছে যেন। নিজের থমথমে মুখে এগিয়ে আসতে তরি প্রচণ্ড ভয় পেয়ে গেল। দুঃখিত, মাফ করবেন, আমি খেয়ালে ছিলাম না। নিজের উত্তরে অপেক্ষা না করে তরি দ্রুত নিচু হয়ে বসে পড়ল। কাপের ভাঙা টুকরো হাত রাখার আগেই নির্জরে তার হাত ধরে ফেলল। কপাল কুঁচকে পড়ল। শুধু শুধু মাফ করতে যাবো কেন? আমি বারবার এত মহান হতে পারবো না। ভুল করেছে, এর শাস্তি পাবে। কি সামান্য একটা কাপ ভাঙার জন্য আমার শাস্তি দিবেন? হাও ফানি। কেন দেব না? আজ কাপ ভাঙবে, কাল প্লেট ভাঙবে, পরশু ড্রেসিং টেবিল ভাঙবে, তরশু আমার মন ভেঙে অন্য আশিকের সাথে চলে যাবে। তা তো হতে দেওয়া যায় না। আপনি এমনভাবে বলছেন যেন ইচ্ছাকৃতভাবে কাপ ভেঙেছি। ইচ্ছা অনিচ্ছা নিয়ে আমার আসে যায় না। তুমি কাপ ভেঙেছো, শাস্তিস্বরূপ আমার রাতের খাবারটা রুমে নিয়ে আসবে এবং আমায় নিজ হাতে খাইয়ে দেবে। তরির চোখ উল্টে নির্ঝরের দিকে তাকালো। তার ক্রুদ্ধ নয়নে জানিয়ে দিচ্ছে যে শাস্তিটা তার পছন্দ হয়নি। নির্ঝর তার হাত ছেড়ে দিতে সে হনহনিয়ে রুমের ভিতরে ঢুকে গেল। সে চলে যেতে নির্ঝর মুচকি হেসে কাপের ভাঙা টুকরো গুলো একত্রে করলো। সাবধানে উঠিয়ে ময়লার ঝুড়িতে ফেলল। নিন, হা করুন। এত বড় দামড়া ছেলেকে নাকি তুলে খাওয়াতে হবে? বলি, হাতের আঙ্গুল কি খসে পড়েছে? ভাতের দানা ধরতে পারছেন না? নিজের আধশোয়া থেকে শটান বসে পড়ল। তরি বিরক্তিতে তা ভরপুর মুখের দিকে চেয়ে কাঠ গলে বলল, এই তুমি এভাবে বলছো কেন? তোমার সাহস দেখছি তো আলোর সমাবেশ বেড়ে চলেছে। নিন, এবার বড় করে হা করো। নিজের তরির গাল টিপে ধরে বলল, এভাবে হেসে হেসে কথা বলবে আমার সাথে ডিঙ্গিরানি? মনে থাকবে? তরি মাথা পিছন থেকে নিতে নির্জোর হাত সরিয়ে নিল। এক পলক প্লেটের দিকে সে জুট ছুঁয়ে বসে পড়ল। দু হাতের তালু একত্রে করে ঘষতে ঘষতে বলল, তুমি খেয়েছো? খেতে দিলেন কই? এমন তাল গাছকে তুলে খাওয়ানোর হুকুম পড়েছে আমার উপর। ভাত কি গলা দিয়ে নামবে? আশ্চর্য, এমনভাবে বলছো কেন তুমি? এত রিয়াক্ট করছো যেন তোমার হাতে না খেলে আমি মরে যাব। জীবনে হাত ধুয়েছো ভালো করে? তোমার অপরিষ্কার হাতে খেয়ে নিশ্চিত আমার ডায়েরি হবে। নেহাতি আমি পাতলা পায়খানা বানিয়ে কয়েকদিন অফিসের ছুটি কাটাতে যাচ্ছি বলে তোমার হাতে খাওয়া। ছি, খাবার সামনে নিয়ে কী ধরনের কথাবার্তা! তুমি তো শুরু করলা। কি? আমি কখন শুরু করলাম? শুরু করনি? এবার তাহলে শুরু করো। ভাতের লোকমা মুখে দাও। নিজে হা করতে তরি ছোট করে ভাতের লোকমা মুখে পুরে দিল। নিজের বালিশের তলা থেকে ফোন বের করে স্ক্রল করা শুরু করলো। সে বেশ আয়েস নিয়ে চিবিয়ে চিবিয়ে খাচ্ছে। এদিকে তরি খাওয়াতে গিয়ে হিমশিম অবস্থা। কাউকে খাইয়ে দিয়ে অভ্যাস নেই। নিজের মুখে খাবার তুলে দেওয়ার সময় প্রতিবার মুখের চারপাশে ছড়িয়ে যাচ্ছে। ভেবেছিল নিজের হয়তো ধমক দেবে সেজন্য, কিন্তু না, প্রতিবার মুখে খাবার দেওয়ার পর নিজের টিস্যু দিয়ে মুখ মুছে ফেলছে। কয়েক লোকমা খাওয়ার পর নির্ঝর তৃপ্তির ঢেকুর তুলে বলল, ডিঙ্গি, এখান থেকে খেয়ে নিতে পারো। তোমার মতো পাষাণ নই আমি। তাছাড়া এত ভাত একা খেতে পারবো না আমি। চুপচাপ খেতে থাকুন, নইলে তুলে আছাড় দেব। শেষের বাক্যটি ক্ষীণস্বরে বলল তরি। নিজের কানে পুরোপুরি পৌঁছালো না। সে মুখের খাবারটুকু গিলে বলল, আচারটাই কিছু বলছিলে মনে হয়। তেমন কিছু না, নিজেকে আচার দেওয়ার কথা বলেছিলাম। তুমি না পারলে আমায় হুকুম করতে পারো, আচার দিয়ে দেব। তরি আর কথা বাড়ালো না, চুপচাপ নির্জরের মুখে খাবার তুলে দিল। আরও কয়েক লোকমা খেয়ে নির্জর হাত দিয়ে ইশারা করে না করলো। সে আর জোর করলো না। প্লেটটা নামিয়ে রেখে পানির গ্লাসে এগিয়ে দিল। নরম সুরে বলল, বলছিলাম কি, অনেক দিন তো হলো। এইবার সিলেট থেকে ঘুরে আসলে হয় না? বাবা মাকেও অনেক দিন হলো দেখি না। আমার ছোট ভাইটাকেও দেখি না। নির্ঝর পানি খাওয়ার ফাঁকে ফাঁকে তরির মুখাভঙ্গি লক্ষ্য করলো। বড় মায়ের সাথে কথা বলে রেখেছে সে। তরিকে এখনই গ্রামে নিয়ে যাওয়া যাবে না। পুরনো ভূত মাথাছাড়া দিয়ে উঠতে পারে। তাছাড়া আশিকও নতুন করে বিপদ ডেকে আনতে পারে। পানির গ্লাস নামিয়ে রেখে বলল,
আগামীকাল বড় মাস্য, তোমার বাবা মা, ভাই সবাই ঢাকা আসছে তোমাকে দেখার জন্য। এদের ছাড়া অন্য কাউকে দেখতে চাও? যাকে দেখতে চাইবে তাকেই তোমার চোখের সামনে হাজির করব, শুধু তোমার 2 মাস 27 দিনের ভালোবাসার আশিক ছাড়া। কথায় কথায় আমার আশিক আমার আশিক করবেন না। দিনের মধ্যে যতবার আশিকের নাম নেন মনে হয় আশিকের সাথে 2 মাস 27 দিন আমি নয় আপনি প্রেম করেছেন। আমার রুচি এত থার্ড ক্লাস না। তুরি কথার পিঠে কথা খুঁজে পেল না। আপাতত তার মন ভালো হয়ে গেছে এটা ভেবে যে সবাই আগামীকাল ঢাকা আসছে। সে ড্রেসিং টেবিলের ড্রয়ার থেকে ওষুধপত্রের ব্যাগটা নিচড়ে পাশে রাখলো। গ্লাসে নতুন করে পানি ঢেলে দিয়ে প্লেটে হাত দিয়ে উঠে দাঁড়ালো। কয়েক পা গিয়ে আবার থেমে গেল। নিচড়ের দিকে তাকিয়ে প্রসন্ন হেসে বলল, আপনার বাবা মা এত ভালো মানুষ কেন? দেখতে হবে না বাবা মাটা কার? এখন চট জলদি ডিনার শেষ করে রুমে আসো তো, আমার মাথা ব্যথা করছে, চুল টেনে দিবে। আগামীকালে একবার ডক্টরের কাছে গিয়ে মাথার সেলাই খুলতে হবে। তরি দরজার দিকে যেতে যেতে বলল, আপনাকে নিশ্চিত ছোটবেলায় কুড়িয়ে নিয়ে এসেছিল।